হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা এপি সিরিজ পর্যন্ত ডিসকাশন করেছিলাম। আজকের ভিডিওতে আমরা জিপি সিরিজ থেকে আলোচনা শুরু করব। আজকের ভিডিওটা হয়ে গেলে তোমাদের বেসিক ম্যাথস কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা জিপি সিরিজ নিয়ে আলোচনা করব আর বেসিক 7-8 এর কিছু অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। আমরা আজকে রেশিও প্রপোর্শন নিয়ে আলোচনা করব, আজ আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব, আজকে আমরা যোগভাগ প্রক্রিয়া, যেটাকে ইংরেজিতে কম্পোনেন্টো ডিভিডেন্ডো মেথড বলে, সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের মনে হতে পারে স্যার আজকে 7-8 এর অঙ্ক নিয়ে কেন আলোচনা করবে? বিশ্বাস করো, এই পার্সেন্টেজ, ফ্র্যাকশন, যোগভাগ প্রক্রিয়া বা যেটাকে কম্পোনেন্টো ডিভিডেন্ডো মেথড বলে, এই মেথডগুলো যদি তুমি রপ্ত করতে যদি পারো তাহলে ফিজিক্সের ক্যালকুলেশন কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এই মেথডগুলো লাগিয়েই তুমি কিন্তু যে কোনো অঙ্ক উইদিন 30 সেকেন্ড 40 সেকেন্ড সলভ করতে পারবে। তো যখন তুমি কোনো একটা অঙ্কের ক্যালকুলেশন করছো তখন এই পদ্ধতিগুলো তোমার বিশাল হেল্প করবে। তো এখন তুমি বুঝতে পারবে না কিভাবে হেল্প করবে, কিন্তু আমি যেরকম ভাবে দেখাচ্ছি সেই রকম ভাবে তুমি যদি রেশিও প্রপোর্শন, সেই রকম ভাবে তুমি যদি পার্সেন্টেজের অঙ্কগুলো সলভ করতে পেরে যাও তাহলে ফিজিক্সের যে কি বেনিফিট পাবে সেটা সময় বলবে। ঠিক আছে, তো চলো আজকে আলোচনা শুরু করছি। আজকে আমাদের প্রথম আলোচনার টপিক হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। দেখো, আমি একটা সিরিজ লিখছি। সিরিজটা হচ্ছে, সাপোজ করো 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64 প্লাস এরকম করে চলছে। এরকম করে চলছে। আর একটা সিরিজ লিখছি, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস এরকম চলছে। তারপরে লিখছি 1 প্লাস 1/4 প্লাস 1/16 প্লাস 1/64 প্লাস এরকম চলছে। তুমি লক্ষ্য করে দেখো, যদি আমি ফার্স্ট টার্মের সঙ্গে 4 গুণ করি তাহলে সেকেন্ড টার্ম পাবো। সেকেন্ড টার্মের সঙ্গে যদি 4 গুণ করি তাহলে থার্ড টার্ম পাবো। থার্ড টার্মের সঙ্গে যদি 4 গুণ করি তাহলে ফোর্থ টার্ম পাবো। এরকম করে সোয়ান চলতেই থাকছে। দেখো এখানে লক্ষ্য করে দেখো, একের সঙ্গে মানে ফার্স্ট টার্মের সঙ্গে আমি যদি হাফ গুণ করি তাহলে সেকেন্ড টার্ম পাবো। সেকেন্ড টার্মের সঙ্গে যদি হাফ গুণ করি তাহলে থার্ড টার্ম পাবো। থার্ডের সঙ্গে হাফ গুণ করলে আমি ফোর্থ টার্ম পাবো। ফোর্থ টার্মের সঙ্গে হাফ গুণ করলে আমি ফিফথ টার্ম পাবো। সিমিলারলি এইখানে তুমি লক্ষ্য করে দেখো, একের সঙ্গে মানে ফার্স্ট টার্মের সঙ্গে এর 4 গুণ যদি গুণ করি তাহলে সেকেন্ড টার্ম পাবো। সেকেন্ড টার্মের সঙ্গে যদি 1-এর 4 গুণ করি তাহলে থার্ড টার্ম পাবো। থার্ডের সঙ্গে যদি আমি 1-এর 4 গুণ করি তাহলে ফোর্থ টার্ম পাবো। এইরকম করে এই সিরিজে তুমি লক্ষ্য করে দেখতে, মানে তুমি যদি লক্ষ্য করে ভালো করে দেখো, দেখো সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু 4 আসছে। থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম ইজ ইকুয়াল টু 4 আসছে। ফোর্থ টার্ম ডিভাইডেড বাই থার্ড টার্ম ইজ ইকুয়াল টু 4 আসছে। এই সিরিজেও লক্ষ্য করে দেখো, সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম হাফ আসছে। থার্ড ডিভাইডেড বাই সেকেন্ড হাফ আসছে। ফোর্থ ডিভাইডেড বাই থার্ড হাফ আসছে। ফিফথ ডিভাইডেড বাই ফোর্থ হাফ আসছে। এই সিরিজেও লক্ষ্য করে দেখো, সেকেন্ড ডিভাইডেড বাই ফার্স্ট 1-এর 4 আসছে। থার্ড ডিভাইডেড বাই সেকেন্ড 1-এর 4 আসছে। ফোর্থ ডিভাইডেড বাই থার্ড 1-এর 4 আসছে।
তার মানে প্রত্যেকটা সিরিজের আগের টার্ম আর তার পরের টার্ম আর তার আগের টার্ম এদের মধ্যে একটা কমন রেশিও রয়েছে। রেশিওটা দেখো কমন, সেকেন্ড বাই ফার্স্ট 4। এই সিরিজটার জন্য সেকেন্ড বাই ফার্স্ট কিন্তু 4 হবে, থার্ড বাই সেকেন্ড কিন্তু 4 হবে। মানে পরের টার্ম আর আগের টার্ম এর রেশিওটা কিন্তু কনস্ট্যান্ট। এই তিনটে সিরিজের ক্ষেত্রেই কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এই ধরনের সিরিজ যদি হয় তাহলে সেটাকে আমরা জিপি সিরিজ বলবো। কি বললাম? জিপি সিরিজ বলবো। জিপি সিরিজকে জিওমেট্রিক প্রোগ্রেশন বলা হয়। তুমি এইখানে একটা কমন রেশিও পাবে। এপি সিরিজে যেমন তুমি কমন ডিফারেন্স পাচ্ছিলে, এইখানে কিন্তু কমন রেশিও পাবে। ঠিক আছে, তো সাপোজ করো আমি এখানে সাপোজ করো আমি ফার্স্ট টার্মটাকে এ নাম দেব আর কমন রেশিওটাকে আর নাম দেব। তাহলে আমি যে এখানে ফার্স্ট টার্ম পাবো, ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ, সেকেন্ড টার্ম ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ ইন্টু আর, থার্ড টার্ম ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ ইন্টু আর স্কোয়ার। তুমি দেখো ফার্স্ট টার্মের সঙ্গে আর গুণ করলাম, সেকেন্ড টার্ম পেলাম, সেকেন্ড টার্মের সঙ্গে আর গুণ করলাম, থার্ড টার্ম পেলাম, থার্ড টার্মের সঙ্গে আর গুণ করলে আমি ফোর্থ টার্ম পাবো। এটাকে যদি একটু গুছিয়ে লেখা যায় তাহলে এটা হচ্ছে এ ইন্টু আর টু দ্য পাওয়ার 0, এটা হচ্ছে এ ইন্টু আর টু দ্য পাওয়ার 1, এটা হচ্ছে, বাদ বাকি লেখার দরকার নেই, এখানে 1 লিখে দাও। এবারে তুমি লক্ষ্য করে দেখো এটাকে লেখা যেতে পারে এ ইন্টু আর টু দ্য পাওয়ার 1 মাইনাস 1, এটাকে লেখা যেতে পারে এ ইন্টু আর টু দ্য পাওয়ার 2 মাইনাস 1, এটাকে লেখা যেতে পারে এ ইন্টু আর টু দ্য পাওয়ার 3 মাইনাস 1, এটাকে লেখা যেতে পারে এ ইন্টু আর টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। সিমিলারলি এরকম যদি চালিয়ে যাও তাহলে তুমি একটা nth টার্ম পাবে যার ভ্যালু হবে a ইন্টু আর টু দ্য পাওয়ার n মাইনাস 1 পাবে। তাহলে এইখান থেকে একটা ফর্মুলা আমার তৈরি হয়ে গেল, nth টার্মের ফর্মুলা হয় a ইন্টু আর টু দ্য পাওয়ার n মাইনাস 1। বোঝা গেছে? এবারে তোমাকে সাম বের করতে হবে, এবারে সাম বের করতে হবে। সামের ফর্মুলা কি? দেখো জিপি সিরিজে সামের কিন্তু অনেক ফর্মুলা রয়েছে, তোমাকে শুধুমাত্র একটা ফর্মুলা মনে রাখতে হবে। সাপোজ করে নাও এই যে কমন রেশিওটা না, সাপোজ করে নাও এই যে কমন রেশিও, কমন রেশিও ভ্যালুটা কত? আর আর এই আর এর ভ্যালু একের থেকে ছোট, ধরে নাও আর এর ভ্যালু একের থেকে ছোট। আর যে সিরিজটা হচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 হতেই থাকছে। হতেই থাকছে একদম ইনফাইনাইট পর্যন্ত। এটাকে বলবো ইনফাইনাইট জিপি সিরিজ, যেখানে আর এর ভ্যালুটা কিন্তু একের থেকে ছোট। এই ক্ষেত্রে সামের যে ফর্মুলা হয় ইজ ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর, যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম আরটা হচ্ছে কমন রেশিও, এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর আরটা হচ্ছে কমন রেশিও। ঠিক আছে?
এ হচ্ছে আমার ফার্স্ট টার্ম আর আর ইজ ইকুয়াল টু হচ্ছে কমন রেশিও। তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। তুমি যদি এইটুকু জিনিস যদি মনে রাখো তাহলেই তোমার কাজ হয়ে যাবে। এইটুকু জিনিস মনে রাখতে পারলেই তোমার কাজ হয়ে যাবে। এবারে তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার, যদি ইনফাইনাইট সিরিজ যদি না হয়, যদি ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত না হয়, যদি এন নাম্বার অফ টার্ম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সামের ফর্মুলা কি হবে? ফার্স্ট অফ অল লাগবে না। কি বললাম? ফার্স্ট অফ অল লাগবে না। তাও যদি তোমাদের কোনো মনে যাতে প্রশ্ন তৈরি না হয় বলে দিচ্ছি, এ প্লাস এআর প্লাস এআর স্কোয়ার প্লাস, এরকম করে চলছে, ঠিক আছে? অদ্ভুত চলছে না, এরকম nth টার্ম পর্যন্ত চলছে, প্লাস প্লাস এ ইন্টু আর টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান চলছে, ঠিক আছে? এর যে সামের ফর্মুলা হবে, এ ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, যদি আর এর ভ্যালু একের থেকে ছোট হয়। আর এইটা ইজ ইকুয়াল টু হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার n, সরি, এ আর টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এটা হবে যদি আর এর ভ্যালু একের থেকে বড় হবে। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে আমার গল্প। এখন তোমার এখান থেকে মনে আসতে পারে যে ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে যে আমি সূত্রটা লিখলাম, আমার যদি ইনফাইনাইট সিরিজ যদি হয়, ইনফাইনাইট জিপি সিরিজ যদি হয়, তাহলে যে সাম ইজ ইকুয়াল টু আসছিল এ ওয়ান মাইনাস আর, যেখানে আর এর ভ্যালুটা এক থেকে ছোট, মানে কমন রেশিও এক অপেক্ষা ছোট। এটা কি করে এলো? তুমি এখানটাতে এসো। যদি আর এর ভ্যালু একের থেকে ছোট হয় আর এন এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলে এ ওয়ান মাইনাস আর এর ভ্যালু হচ্ছে একের থেকে ছোট, সাপোজ করো আর এর ভ্যালু হচ্ছে হাফ, সাপোজ করো আর এর ভ্যালু হচ্ছে হাফ, এটা হবে, ছাড়ো, সাপোজ আর ইকুয়ালস টু হাফ আর এন ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে সাম ইজ ইকুয়াল টু আসবে এ ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস হাফ টু দ্য পাওয়ার ইনফিনিটি বাই ওয়ান মাইনাস হাফ, এটা আসবে
a 1 minus 1 by 2 to the power infinity up। এবারে দেখো 1 by 2 to the power infinity মানে কত হবে? 0 হচ্ছে এই টার্মটা। এই টার্মটা এটা আমার 0 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? তাহলে সাম ইজ ইকুয়াল টু পড়ে থাকবে a 1 মাইনাস হাফ। আর হাফটা কত হচ্ছে? হাফটাই তো আমার কমন রেশিও আর ছিল, তাই জন্য ইনফাইনাইট জিপি সিরিজের ক্ষেত্রে যে সামের ফর্মুলা হয় সেটা a ইন্টু a বাই 1 মাইনাস আর হয়। এবারে এটা বিশাল ইম্পর্টেন্ট, এইটুকু জিনিসটা বিশাল ইম্পর্টেন্ট। আমি যদি চাইতাম তাহলে শুধুমাত্র তোমাকে এই ফর্মুলাটা বলে দিতে পারতাম, তাহলেই জিপি সিরিজ শেষ হয়ে যেত। বিশ্বাস করে এটা বিশাল ইম্পর্টেন্ট। এই যে এই ফর্মুলাটা কোথায় কোথায় লাগবে জানো? এই ফর্মুলা লাগবে তোমার গ্র্যাভিটেশনে লাগবে, ক্লাস 11 চ্যাপ্টার গ্র্যাভিটেশনে লাগবে, ইলেকট্রোস্ট্যাটিক্সে লাগবে, তারপরে তোমার সার্কিট প্রবলেমে লাগবে। এই ফর্মুলাটা লাগবে। এখন আমি যদি অঙ্ক করাতে যাই তাহলে তোমার লেকচার বড় হয়ে যাবে, এখন বুঝতেও পারবে না, তাহলে বেকার করিয়ে লাভ নেই। তো এখন আপাতত এটুকু মনে রাখো, মুখস্থ রাখো, একটা অঙ্ক করে দিই তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা ইনফাইনাইট জিপি সিরিজের এক্সাম্পল নিই। 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/16 প্লাস 1/64 প্লাস চলছে। কত হবে? এটা বের করতে হবে। তুমি দেখো এখানে এটা কত, ফার্স্ট টার্ম কত, a ইকুয়ালস টু আছে 1, কমন রেশিও r ইকুয়ালস টু আছে হাফ, তাহলে সাম ইকুয়ালস টু কত হবে? a বাই 1 মাইনাস আর। a কত হচ্ছে? 1, আর কত হচ্ছে? হাফ, দিয়ে কত হবে? এটা 2 হবে। হবে। এবারে এটা গেল ফর্মুলা, তোমাকে এটা ফিল করিয়ে দেখাবো, দেখবে? তোমাকে ফিল করাচ্ছি, দেখো। দেখো এই 1 মানে পুরোটা, সাপোজ করো এই পুরো পোরশনটা হচ্ছে 1, তাহলে 1 মানে হচ্ছে এই পুরোটা। তারপরে কত আছে? হাফ আছে। তারপরে কত আছে? হাফ আছে। আমি এই হাফের গল্প চুকিয়ে দিয়েছি। 1 তো আছেই, মানে 1 মানে আমি পুরোটা নিয়েই ছিলাম। এক কাজ করি, আমি 1 মানে পুরোটা নিয়েছিলাম, তারপরে হাফ নিয়েছি, মানে এর অর্ধেকটা নিয়েছি। এবারে দেখো তারপরে 1/4 আছে, মানে এই অর্ধেকের তার অর্ধেকটা আছে, এটা তো হাফ। 1/4 মানে কি? এরও হাফ, এই রিমেনিং পোর্শনের হাফ।
তাহলে এটা 1/4 গেল। এটা ছিল আমার হাফ, এটা হচ্ছে আমার 1/4, এই 1/4 গল্প শেষ। এবারে পড়ে আছে 1/16, মানে এই যে বাকি পোর্শনটা পড়ে আছে তার হাফ। একের 16 মানে এটাও গেল। তারপরে আছে 1/64, মানে এই যে ভাগটা এটা তো 1/16, এর পরে আমি একটা জিনিস ভুল করেছি, কি বলতো, এটা 1/32 হবে। এটা ছিল 1/16, এর হাফ মানে 1/32। কি বললাম বুঝতে পারলে? তারপরে হবে 1/64, তারপরে আসবে 1/64। তারপরে আসবে 1/64 পরে আসবে 1/164, তো 64 ইন্টু 2 কত হয় 128, তার মানে এই হাফটা কভার হবে, তারপরে আমার এই হাফটা কভার হবে, তারপরে আবার এই হাফটা কভার হবে, মানে আলটিমেট ইনফাইনাইট পর্যন্ত করতে করতে যদি চলে যাও, তার মানে আলটিমেটলি পুরোটাই কভার হয়ে যাবে। তাহলে আমার টোটাল কত আসছে, এটা 1 ছিল, আর এই পুরোটা কভার হয়ে গেলে এটা 1 আসবে, টোটালটা কত আসছে 1 + 1 2 আসছে, তাই দেখো 2 অ্যান্সার। বুঝতে পারলে? এটাই লজিক, এটাই জিপি সিরিজের লজিক। তুমি ফিল করতে পারলে তোমার ব্যাপারটা খুব ভালো লাগবে। বুঝতে পেরেছো? তোমাদেরকে আরেকটা অঙ্ক করতে দেওয়া যেতে পারে, দিচ্ছি দেখো দেখো। সাপোজ করো 1 মাইনাস হাফ প্লাস 1/4 মাইনাস 1/16 প্লাস 132 মাইনাস 164, এমনি চলতে থাকছে। এটা কত হবে? এটা কত হবে? আরেকটা দিচ্ছি, 1 মাইনাস 1/4 প্লাস 1/16 মাইনাস 1/64 প্লাস একটা করাচ্ছি, একটা হোমওয়ার্ক বাড়িতে করে নিয়ে আসবে, এটা আমি হোমওয়ার্ক দেবো। এটা আমি করিয়ে দিচ্ছি। দেখো এখানে a ইকুয়ালস টু কত আছে, a ইকুয়ালস টু 1 আছে, কমন রেশিও r ইকুয়ালস টু কত আছে, সেকেন্ড ডিভাইডেড বাই ফার্স্ট করো, কত আসছে, সেকেন্ড ডিভাইডেড বাই ফার্স্ট করলে আসছে মাইনাস হাফ, থার্ড ডিভাইডেড বাই সেকেন্ড করলে কত আসছে, তুমি আটটা বের করে দেখো, ছাড়ো। r ইকুয়ালস টু মাইনাস হাফ ডিভাইডেড বাই 1, বা থার্ড ডিভাইডেড বাই সেকেন্ড 1/4 ডিভাইডেড বাই মাইনাস হাফ ইজ ইকুয়াল টু কত আসছে, দেখতে পাচ্ছ মাইনাস হাফ আসছে। তাহলে আমার সামটা কত আসবে, সাম ইজ ইকুয়াল টু আসবে a বাই 1 মাইনাস আর, এ কত আসছে, এ আসছে 1, 1 মাইনাস আর এর ভ্যালু কত আছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, ওয়ান ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ কত আসছে, ইজ ইকুয়াল টু 1/,
1 প্লাস হাফ, তাহলে সাম ইকুয়ালস টু আসছে 1 ডিভাইডেড বাই 3/2, মানে এটা আসছে 2/3। অ্যান্সার। এটা তোমরা হোমওয়ার্ক বাড়িতে করে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। জিপি সিরিজ মোটামুটি শেষ হয়ে গেছে, এবারে আসবো ক্লাস 7-8 এর জিনিস। রেশিও প্রপোর্শন, তারপরে পার্সেন্টেজ, তারপরে ফ্র্যাকশন। বিশ্বাস করো বিশাল হেল্প হবে। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমাদেরকে বাইনোমিয়াল এক্সপানশন পড়তে হবে। বাইনোমিয়াল এক্সপানশন, সরি, বাইনোমিয়াল এক্সপানশনটাকে বলে দিই। বাইনোমিয়াল এক্সপানশন, বাইনোমিয়াল এক্সপানশন। বাইনোমিয়াল এক্সপানশন কি বলছে দেখো, বাইনোমিয়াল এক্সপানশনকে বাংলায় দ্বিপদ উপপাদ্য বলা হয়। দ্বিপদ উপপাদ্য অঙ্কের একটা চ্যাপ্টার। আমি একটা পেজের মধ্যে বাইনোমিয়াল এক্সপানশন শেষ করব, অবভিয়াস ব্যাপার, আমি অঙ্কের মতো করে পড়াবো না। যেটুকু ফিজিক্সে লাগবে সেটুকু আমি বলবো তোমাদেরকে। আমি এমন ভাবে পড়াবো যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? দেখো 1 প্লাস এক্স, আগে কন্ডিশনটা বলে দিই। সাপোজ করো এক্স এর ভ্যালু একের থেকে অনেক ছোট, এই কন্ডিশনটাকে খেয়াল রাখবে। এবারে আসো, দেখো 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার কি লিখতে পারি? 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার কি লিখতে পারি? 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স তার হোল কিউব কি লিখতে পারি? 1 প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। 1 মাইনাস এক্স তার হোল কিউব কি লিখতে পারি? 1 মাইনাস 3a স্কোয়ার বি, তারপরে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এক সেকেন্ড, দেখো যেহেতু এক্স মাচ লেস দেন 1 করেছি, এক্স এর ভ্যালু কিন্তু একের থেকে অনেক ছোট। পরে এক্সাম্পল সহ দেখাবো। আচ্ছা এক সেকেন্ড, ভুল করেছি আমি, সরি। যেহেতু এক্স একের থেকে অনেক ছোট, সাপোজ করো এক্স এর ভ্যালু হচ্ছে 0.001, তাহলে এটার যদি স্কোয়ার করে দাও তাহলে এটা 0.00001 আসবে। যদি কিউব করে দাও 0.0000001 আসবে। কি বলছি বুঝতে পারছো? তার মানে এক্স যদি এক থেকে অনেক ছোট হয়, এক্স যদি একের থেকে অনেক ছোট হয়, অবভিয়াস ব্যাপার এক্স স্কোয়ার আরো ছোট হবে, এক্স কিউব আরো ছোট হবে। তার মানে আমি এই যে হাইয়ার অর্ডার টার্মগুলো যে রয়েছে এগুলোকে আমি নেগলেক্ট করতে পারি।
নেগলেক্ট করতে পারি, নেগলেক্ট করতে পারি, এক্স স্কোয়ারকেও নেগলেক্ট করতে পারি, এক্স স্কোয়ারকেও নেগলেক্ট করতে পারি। তার মানে এই যে অ্যাপ্রক্সিমেশন ফর্মে যেটা পড়ে থাকবে সেটাকে আমি কি লিখতে পারি, 1 প্লাস 2x লিখতে পারি। এটাকে অ্যাপ্রক্সিমেশন ফর্মে কি লিখতে পারি, 1 মাইনাস 2x লিখতে পারি। এইটাকে অ্যাপ্রক্সিমেশন ফর্মে কি লিখতে পারি, 1 মাইনাস 3x লিখতে পারি। এইটাকে অ্যাপ্রক্সিমেশন ফর্মে কি লিখতে পারি, 1 প্লাস হবে, এটা 1 মাইনাস 3x হবে, লিখতে পারি। ছাড়ো ছাড়ো, এইটাকে অ্যাপ্রক্সিমেশন ফর্মে লেখা যেতে পারে 1 প্লাস 2x। এটাকে অ্যাপ্রক্সিমেশনে লেখা যেতে পারে 1 মাইনাস 2x। এটাকে অ্যাপ্রক্সিমেশনে লেখা যেতে পারে 1 প্লাস 3x। এটাকে অ্যাপ্রক্সিমেশনে লেখা যেতে পারে 1 মাইনাস 3x। তার মানে আমি এইখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি, সেটা হচ্ছে 1 প্লাস x টু দ্য পাওয়ার n, এটাকে অ্যাপ্রক্সিমেট করে লেখা যেতে পারে 1 প্লাস nx। আর এইখানে 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার n, এইটাকে আমি অ্যাপ্রক্সিমেশন করে লিখতে পারি 1 মাইনাস nx। কখন লিখতে পারি এটা, যখন x 1 এর থেকে অনেক ছোট হবে। এইটাই হচ্ছে আমার বাইনোমিয়াল এক্সপানশন, এইটাই হচ্ছে আমার বাইনোমিয়াল এক্সপানশন। কি বললাম বুঝতে পারলে? তো একটা এক্সাম্পল দিয়ে দেখানো যাক। একটা এক্সাম্পল দিয়ে দেখানো যাক। সাপোজ করো তোমাকে বলেছে 1.0001 তার রুট করলে কত হয়, এটা যদি তোমাকে জিজ্ঞাসা করে কি করে বের করবে? তাহলে এটাকে লেখা যেতে পারে 1.1231 তার হোল টু দ্য পাওয়ার হাফ। এটাকে লেখা যেতে পারে 1 প্লাস 0.0001 হোল টু দ্য পাওয়ার হাফ। এইখানে যেহেতু এটা এক্স, এই যে এইটা এক্স, এই টার্মটা 1 এর থেকে অনেক ছোট, তো এটাকে লেখা যেতে পারে 1 প্লাস হাফ ইন্টু 0.0001। তুমি যদি এইটুকু জায়গা ক্যালকুলেশন করে নাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, বাকিটা তুমি করে নিতে পারবে। বোঝা গেছে? এটা গেল বাইনোমিয়াল এক্সপানশন, এটাও হিউজ কাজে আসে, হিউজ কাজে আসে। কি বললাম বুঝতে পারলে? আর এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে। আমি দেখো, আমি চাইলে তোমাকে 11-12 এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে, আমি তোমাকে দেখাতে পারি কোথায় কোথায় বাইনোমিয়াল এক্সপানশন কাজে আসে, কিন্তু লেকচার বড় হবে আর কিছু হবে না, আর এমনিতে তুমি বুঝতে পারবে না, কারণ তুমি এখন 11-12 এর জিনিসগুলো জানো না। তাই জন্য আপাতত এইটুকু, এই ফর্মুলাটা মনে রাখলেই তোমার বাইনোমিয়াল এক্সপানশন হয়ে যাবে বা দ্বিপদ উপপাদ্য হয়ে যাবে। কি করে লিখলাম এটা, এটা বুঝতে পারলেই গল্প শেষ, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট, হ্যাঁ, এবারে আসবো ওই রেশিও, প্রপোর্শন, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, কম্পোনেন্টো, ডিভিডেন্ডো। ফার্স্টে আসি কম্পোনেন্টো ডিভিডেন্ডো, যেটা যোগভাগ প্রক্রিয়া বলে আমরা জানি। আমি তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তাই জন্য আমি যোগভাগ প্রক্রিয়া হিসাবেই জানি। তো চলো লিখছি কম্পোনেন্টো ডিভিডেন্ডো মেথড।
এখন মনে হতে পারে স্যার কি পড়াচ্ছে এগুলো, এটা তো সবাই জানি, কিন্তু যখন আমি এর অ্যাপ্লিকেশনগুলো দেখাবো না তখন চমকে যাবে যে এটা থেকে কি কি হতে পারে। ঠিক আছে, দেখো 2/3 ইকুয়ালস টু 4/6 লিখতে পারি। 4/6 লিখতে পারি। এবারে 2 + 3/3 ইজ ইকুয়াল টু 4 + 6/6। এটা কত হলো বলো তো? এটা 4 2 3 5, 5/3 ইজ ইকুয়াল টু 10/6 হলো। তার মানে এই যে এটা লিখলাম, এটা আমি লিখতে পারি, এটা আমি লিখতে পারি, কারণ এটা আমার স্যাটিসফাই করছে। যদিও এই মেথডটা কম্পোনেন্ট ডিভিডেন্ড নয়, আমি এটা কম্পোনেন্ট ডিভিডেন্ডের আন্ডারে আমি ফেলছি। এক সেকেন্ড, এবারে আমি এইখান থেকে এটাও করতে পারি। এটাকে এক এক এদিকে রাখি। 2/2 + 3 ইজ ইকুয়াল টু 4/4 + 6। কত হচ্ছে বলো তো? এটা 2/5 হচ্ছে, আর এটা 4/10 হচ্ছে। তার মানে এই রিলেশনটাও স্যাটিসফাই করেছে, তাই না? তাহলে এটাও আমি লিখতে পারি। আবার আমি 2 + 3 বাই, এক কাজ করি, বড় মাইনাস ছোট করবো, ছাড়ো। 2 + 3 বাই 3 - 2 ইজ ইকুয়াল টু 4 + 6 বাই 6 - 4। কত হচ্ছে বলো তো? এটা 5/1 ইকুয়ালস টু 10/2। এটাও স্যাটিসফাই করেছে। তার মানে আমরা এটাও লিখতে পারি। তাহলে এই তিনটে ফর্মই লেখা যেতে পারে। তার মানে আমি এইখান থেকে এই কনক্লুশনটাই পাচ্ছি, যদি a/b ইজ ইকুয়াল টু x/y যদি হয়, যদি x/y যদি হয়, তাহলে এইখান থেকে কি কি কনক্লুশন ড্র করা যেতে পারে? এখান থেকে লেখা যেতে পারে a + b/b ইজ ইকুয়াল টু x + y/y। এখান থেকে লেখা যেতে পারে a/a + b ইজ ইকুয়াল টু x/x + y। এখান থেকে লেখা যেতে পারে a + b/a - b ইজ ইকুয়াল টু x + y/x - y। আরো কিছু রিলেশন আমি তৈরি করতে পারি। a - b/a ইজ ইকুয়াল টু x - y/y। আরো রিলেশন তৈরি করা যেতে পারে। a/b - a ইজ ইকুয়াল টু
এক্স বাই ওয়াই মাইনাস এক্স, এগুলো তৈরি করা যেতে পারে, আমি লিখতে পারি, ঠিক আছে? এগুলো সব লেখা যায়। এগুলো সব লেখা যেতে পারে। এবারে এগুলো কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে তোমাকে বলছি, দাঁড়াও। এগুলো থেকে অঙ্ক তো মোটামুটি তোমরা দাঁড়াও, ক্লাস 7-8 করেছিলে। আমি ক্লাস 7-8 একটা এক্সাম্পল নেব, ঠিক আছে? তারপরে তোমাকে ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা লাগিয়ে দেখাবো। সাপোজ করো x+2 বাই x-2 ইজ ইকুয়াল টু 5/3। অবভিয়াস ব্যাপার, আমাকে x ইকুয়ালস টু কত এটা বের করে দেখাতে হবে। এটাতে মানে এই অঙ্কগুলো আমার নিজেরই করাতে লজ্জা লাগছে, ঠিক আছে? কিন্তু চাও তোমাদের জন্য করে দেখাচ্ছি। মানে অ্যাপ্লিকেশনটা বোঝানোর জন্য আমাকে করে দেখাতে হবে। তুমি চাইলে নর্মাল ক্রস মাল্টিপ্লিকেশন করে করতে পারো, আমি ক্রস মাল্টিপ্লিকেশন করেও করছি আর যোগ ভাগ করেও করছি। তোমরা চেষ্টা করো এটা নিচে দেখো। আমি যদি যোগ ভাগ করে করি, আমাকে এক্স কাটাতে হবে, ঠিক আছে? আমাকে এক্স কাটাতে হবে। তাহলে দেখো 5টা বড় না, তাই ওপরে মানে ওপরের টার্মের সঙ্গে নিচের টার্মটা বিয়োগ করে দেবো। 5টা বড় আছে না, তাই ওপরের সঙ্গে নিচটাকে বিয়োগ করে দেবো। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে একদম দেখো 4 আসছে, এখানে x-2 আসছে, এখানে 2 আসছে, এখানে 3 আসছে। কি করলাম বুঝতে পারলে? আমি ওপরের টার্মের সঙ্গে নিচের টার্মটা বিয়োগ করে দিলাম, আর কিচ্ছু না। এটাকে যদি একটু ভালো করে লিখি, কি করলাম? x+2 মাইনাস x-2 করলাম ডিভাইডেড বাই x-2 যেমন ছিল থাক, 5-3/3। এটা করলাম। এবার এই জিনিসটা তোমাকে মুখোমুখি করতে পারতে হবে। আমি এইখানে করাচ্ছি মানে তোমাকে মুখোমুখি করতে পারতে হবে এটা। আমি তো এটা করে দেখিনি, বোঝানোর সুবিধার জন্য আমি এটা করলাম। এবারে তুমি যদি ক্রস গুণ করো, তোমার ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। 3-4-12, 2x-4, তাহলে x is equal to 12 plus 4 16, 16/2 equals to 8। অ্যান্সার। তুমি ক্রস মাল্টিপ্লাই করে করতে পারো, কোনো অসুবিধা নেই, অঙ্কটা বড় হবে। আমি আর করে দেখাচ্ছি না, ওটা নিজেরা করবে। আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে বাড়িতে করতে দেবো, এখানে করাবো না, বাড়িতে করতে দেবো। কি অঙ্ক আছে? a+3 ডিভাইডেড বাই a-2 ইজ ইকুয়াল টু 7/3। অবভিয়াস ব্যাপার, a ইকুয়ালস টু কত বের করতে হবে? আমার সঙ্গে করে নাও, হোমওয়ার্ক আর দিচ্ছি না। মুখোমুখি করো। ওপরেরটা বড় আছে, তাই জন্য ওপর মাইনাস নিচ করব, ঠিক আছে? এটা আসবে 5, এটা আসবে a-2,
ইজ ইকুয়াল টু আসবে 4/3, 4a মাইনাস 8 ইজ ইকুয়াল টু 15, a ইজ ইকুয়াল টু আসবে 23/4 অ্যান্সার। মুখে মুখে করতে পারতাম, বারবার ধরে বলছি। আরেকটা অঙ্ক, x minus 1 by x plus 1 is equal to 2/3। অবভিয়াস ব্যাপার, x ইকুয়ালস টু কত বের করতে হবে? কি করে বের করবে এটা? দেখো নিচটা বড় আছে, উপরে এটা ছোট আছে, তাহলে ওপরটাকে অ্যাজ ইউজুয়াল রাখবো, নিচের থেকে ওপরেরটা মাইনাস করে দেবো। উপরেরটাকে আমি অ্যাজ ইউজুয়াল রাখবো, দিয়ে নিচের থেকে ওপরেরটাকে মাইনাস করে দেবো, 2 আসবে, এটা আসবে x minus 1 equals to 4, x is equal to 5। এক লাইনে অঙ্ক হয়, এক লাইনে, ঠিক আছে। এবারে তোমাকে ফিজিক্সের অ্যাপ্লিকেশন একটা করে দেখাই, না ফিজিক্সে একটা অ্যাপ্লিকেশন করে দেখানো যেতে পারে। তোমাকে বলবে এটা যেটা করাচ্ছি না, এটা হচ্ছে তোমার ওয়েব অপটিক্সের কোয়েশ্চেন, ক্লাস 12-এ আছে, ওয়েব অপটিক্স, এটা ক্লাস 12-এ আছে। আর যে কোয়েশ্চেনটা করাচ্ছি এটা কিন্তু আমার এক্স্যাক্ট ইয়ার মনে নেই, নিটে এসেছে যেই মেনে এসেছে। দেখো তোমাকে বলবে যে a1 by a2 equals to n, a1 plus a2 divided by a1 minus a2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? আমি এখানে a1 plus a2 by a1 minus a2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু লিখে দিলাম। এটা বেসিক্যালি অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আর মিনিমাম অ্যামপ্লিটিউডের তোমাকে রেশিও বের করতে বলবে, বা তোমাকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও বের করতে বলবে। তো যেহেতু তুমি এগুলো জানো না, আমি জাস্ট এই ফর্মে তোমাকে অঙ্কটা করে দেখালাম, মানে অঙ্কটা দিয়ে দেখালাম। তোমাকে এরকম অঙ্ক আসে, তাহলে এখান থেকে অঙ্কটা ইজিলি করা যায়, তুমি করতে পারো। a1 plus a2 divided by a1 minus a2 equals to n plus 1 by n minus 1। এর অ্যান্সারটা দেখতে পাচ্ছ কত আসবে? এর অ্যান্সারটা আসবে n plus 1 by n minus 1 তার হোল স্কয়ার আসবে। এখানে যে অ্যান্সারটা আসবে এটা আসবে n plus 1 by n minus 1 তার হোল স্কয়ার আসবে, এটাই অ্যান্সার, এটা অ্যান্সার। এটা গেল একটা কোয়েশ্চেন। আর একটা অঙ্ক করে দেখাচ্ছি, দাঁড়াও। দাঁড়াও একটু অঙ্ক খুঁজতে দাও, দাঁড়াও। একটা অঙ্ক এসেছে, root under i1 plus root under i2 divided by root under i1 minus root under i2 is equal to 3/4। তুমি এটাকে n করে দাও, ছাড়ো, n করে দাও। তোমাকে i1 বাই i2 ভ্যালু বের করতে হবে।
তোমাকে এখন বের করতে হবে I1/I2 ইজ ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। কি করে বের করবে? সিম্পল যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দাও। যোগভাগ প্রক্রিয়া যদি লাগাই, মানে তুমি যদি এইটা যদি লাগিয়ে দাও, এটা আমি যে মেথডে করেছি এই মেথডটা যদি লাগিয়ে দাও, তাহলে 2√I1 আসবে, 2√I2 আসবে, n+1/n-1। এবারে এই ক্যালকুলেশনটা মুখে মুখে তোমাকে করতে পারতে হবে, চুপচাপ কেটে দাও। তাহলে I1 প্লাস I2, I1/I2 কত আসছে অ্যান্সারে? I1/I2 ইজ ইকুয়াল টু n+1/n-1 তার হোল স্কয়ার আসছে। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তো এই গেল কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও। আমি আবার বলছি এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে, আমি তোমাকে দিয়ে করে দেখাতে পারি, কিন্তু এখন দেখালে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, জাস্ট এই ক্যালকুলেশনটা এরকম, মানে যেখানে যেখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগিয়ে ক্যালকুলেশনটা ছোট হবে সেটা তোমাকে লাগাতে পারতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা তোমাকে করতে পারতে হবে, তাহলে অঙ্কগুলো শর্টে হবে। বুঝতে পারছো? চলো একটা এবারে রেশিও প্রপোর্শনের কনসেপ্টে যাই। রেশিও অ্যান্ড প্রপোর্শন। সাপোজ করো y, সাপোজ করো y ইকুয়ালস টু ax, y ইকুয়ালস টু a/x। সাপোজ করো y ইকুয়ালস টু ax স্কোয়ার, y ইকুয়ালস টু a/x স্কোয়ার। এতগুলো রিলেশন আমি লিখলাম। অবভিয়াস ব্যাপার এখানে a ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সব জায়গাতে a ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এবারে এটাকে আমি লিখতে পারি y প্রপোর্শনাল টু x, এটাকে লিখতে পারি y প্রপোর্শনাল টু 1/x, এটাকে লিখতে পারি y প্রপোর্শনাল টু x স্কোয়ার, এটাকে লিখতে পারি y প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার। লিখতে পারি, এগুলো জানা জিনিস, এগুলো তোমাদের। তোমাকে আমি একটা স্পেশাল কন্ডিশন দিয়ে দেব। ফার্স্ট কেসে কন্ডিশনটা হচ্ছে এক নাম্বার কেসে এক্স কে ডাবল করে দেওয়া হয়েছে, আর 2 নাম্বার কেসে এক্স কে হাফ করে দেওয়া হয়েছে। তোমাকে যেটা বের করতে হবে
তোমাকে বের করতে হবে চেঞ্জ in y or ratio of y final to y initial, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে কি বের করতে হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন y, এই দুটো জিনিস তোমাকে বের করতে হবে। এই রিলেশন আছে, তোমাকে এই দুটো জিনিস বের করতে হবে। আবার বলছি, এমন করে পড়াচ্ছি ফিজিক্সে বিশাল লাগবে, বিশাল লাগবে। জাস্ট আমি এতগুলো রিলেশন বলে দিয়েছি, তোমাকে চেঞ্জ ইন ওয়াই, আর হ্যাঁ এতগুলো এই রিলেশন 4টে বলে দিয়েছি। ফার্স্ট কেসে এক্স কে ডাবল করা হয়েছে, সেকেন্ড কেসে এক্স কে অর্ধেক করা হয়েছে। তোমাকে কি বের করতে হবে যে ওয়াইটা কত চেঞ্জ হয়েছে, বা তোমাকে রেশিও অফ ওয়াই ফাইনাল টু ওয়াই ইনিশিয়াল, অর্থাৎ ওয়াই ফাইনাল বাই ওয়াই ইনিশিয়াল বের করতে হবে। মানে ফাইনালি ওয়াইটা কত গুণ চেঞ্জ হয়েছে ইনিশিয়ালের থেকে। আর তোমাকে কি বের করতে হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াই, এটা তোমাকে বের করতে হবে। এবারে তুমি যদি এইভাবে করো, এক্স কে ডাবল, তুমি এখানে যদি করো, জায়গা নেই সেরকম, চলো আমি নেক্সট পেজ থেকে করি। প্রথমে আমার কি আছে? y ইকুয়ালস টু ax আছে। তাহলে y এর সঙ্গে x এর কি রিলেশন? ডাইরেক্ট রিলেশন। আমি আগে নরমাল মেথডে করব। ঠিক আছে, দেখো y ফাইনাল বাই y ইনিশিয়াল ইজ ইকুয়াল টু x ফাইনাল বাই x ইনিশিয়াল। এটা তোমরা ক্লাস 10-এ করে এসেছো। একদম বেসিক নিয়মে ফার্স্টে করবো, তারপরে আমি শর্ট ট্রিক বলবো, ঠিক আছে? এটা গেল আমার। এটা আমার এইখান থেকে এটা লিখতে পারি। এবারে আমি কেস 1-এ আসি। এবারে আমি কেস 1-এ আসি। যেখানে x ফাইনাল ইজ ইকুয়াল টু 2 ইন্টু x ইনিশিয়াল হয়েছে। ফার্স্ট কেসে এটা হয়েছিল। তাহলে y ফাইনাল বাই y ইনিশিয়াল ইজ ইকুয়াল টু x ফাইনাল বাই x ইনিশিয়াল। যেহেতু ফাইনালটা ইনিশিয়ালের থেকে দুগুণ বেশি, তাহলে এটাকে 2x লিখতে পারি, এটাকে x লিখতে পারি, তাহলে এটা 2 হয়ে গেছে। 1 নাম্বার অ্যান্সার আমার বেরিয়ে গেছে। সেকেন্ড কেসে আমার কি ছিল? সেকেন্ড কেসে আমার কি ছিল? এটা ছিল সেকেন্ড কেসে আমার। নর্মাল নিয়মে যদি করি, তাহলে y ফাইনাল বাই y ইনিশিয়াল ইজ ইকুয়াল টু x ফাইনাল বাই x ইনিশিয়াল ইজ ইকুয়াল টু, এটা হবে x বাই 2 বাই x ইজ ইকুয়াল টু হাফ হবে। নর্মাল নিয়মে হলো এগুলো, এগুলোতে কোনো মানে ট্যালেন্ট নেই এখানে, এখানে নর্মাল জিনিস একদম, ঠিক আছে?
কিন্তু শর্টে যদি এটা করতে হয়, আমি শর্টে কিভাবে করব? প্রথম কথা, এবার দেখো শর্ট ট্রিকে আসছি। এবারে আসবো শর্ট ট্রিকে। শর্ট ট্রিক হচ্ছে y এর সঙ্গে x এর ডাইরেক্ট রিলেশন। কেস ওয়ানে কি হয়েছে বলতো? এক্সটা হয়ে গেছে 2x, এক্সটা 2x হয়ে গেছে। কেস ওয়ানে x হয়ে গেছে আমার 2x, মানে দুগুণ হয়ে গেছে। এখন x মানেই তো y, x এর সঙ্গে y এর ডাইরেক্ট রিলেশন। x যেভাবে চেঞ্জ হচ্ছে y ও সেইভাবে চেঞ্জ হবে। তাহলে আমার x মানেই তো y, x যেভাবে চেঞ্জ হবে y ও তো আমার সেভাবেই চেঞ্জ হবে। তাহলে x যদি 2x হয় তাহলে y টাও 2x হবে, y টাও দুগুণ হয়ে যাবে। তাহলে এইখান থেকে যে ট্রিকটা পেলাম সেটা হচ্ছে y ফাইনাল ইজ ইকুয়াল টু 2 ইন্টু y ইনিশিয়াল। এটাই ট্রিক। কি বললাম বুঝতে পারলে? এবারে কেস 2, এক্সটা আমার অর্ধেক হয়ে গেছে, হাফ হয়ে গেছে। এটা এক্স, এক্স মানে মানে হাফ গুণ, এটা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? 2x মানে দুগুণ, হাফ এক্স মানে অর্ধেক হয়ে গেছে। এখন এক্স যেভাবে চেঞ্জ হচ্ছে ওয়াইও আমার সেভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এক্সটা যদি অর্ধেক হয় তাহলে ওয়াইটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি যে অ্যান্সারটা আসবে, তাহলে ওয়াই ফাইনাল ইজ ইকুয়াল টু হাফ অফ ওয়াই ইনিশিয়াল। বাস, তো এক লাইনে হয়ে গেল। এবার ডাইরেক্ট রিলেশন বলে তোমার বুঝতে খুব সুবিধা হলো। এবারে কমপ্লিকেটেড অঙ্কগুলো করলেই তুমি বুঝতে পারবে। এবারে নেক্সট যেটা আসছে, পার্সেন্টেজ চেঞ্জটা কত হবে? আমাকে পার্সেন্টেজ চেঞ্জ বের করতে হবে। এবারে আসছি পার্সেন্টেজ চেঞ্জ। কেস ওয়ানে কি ছিল? পার্সেন্টেজ চেঞ্জের সূত্রই হচ্ছে, ওয়াই ফাইনাল মাইনাস ওয়াই ইনিশিয়াল, ওয়াই ইনিশিয়াল
ইন্টু 100, এটা আমার সূত্র। এটা আমার সূত্র পার্সেন্টেজ চেঞ্জের। তুমি এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি কেস 1 যদি করো, y ফাইনাল মাইনাস y ইনিশিয়াল যদি করো, বা এখান থেকে তুমি ডিভাইড যদি করে দাও, এটা হবে y ফাইনাল বাই y ইনিশিয়াল মাইনাস 1 ইন্টু 100। কেস 1 কি হবে, y ফাইনাল বাই y ইনিশিয়ালটা 2 ছিল, তাই 2 মাইনাস 1 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 100% চেঞ্জ হবে। কেস 2 তে আমার কি হবে, কেস 2 তে আমার কি হবে, রেশিওটা কত আছে, হাফ আছে, তাহলে হাফ মাইনাস 1 ইন্টু 100 ইজ ইকুয়াল টু, এটা মাইনাস 50% আসছে। মাইনাস 50% মানে ডিক্রিজ করেছে, মাইনাস মানে এখানে অ্যান্সারটা প্লাসে এসেছে মানে ইনক্রিজ করেছে, এখানে মাইনাসে এসছে মানে আমার অ্যান্সার আমার ডিক্রিজ করেছে আর কি। মাইনাসে এসছে এটা মানে এটা ডিক্রিজ করেছে, এটা প্লাসে এসছে মানে এটা ইনক্রিজ করেছে, 100% ইনক্রিজ করেছে আর 50% ডিক্রিজ করেছে। আমি শর্ট ট্রিকটা বেসিক্যালি এইখানেই বলে দিলাম। আমি আরো শর্টে করবো, শর্ট ট্রিকটা এখানে কি আছে, কেস 1 কি আছে দেখো, আমি এখানে দেখলাম, এই যে y এটা 2x চেঞ্জ হয়েছে, দুগুণ হয়ে গেছে। ইনিশিয়ালটা যদি 1 ধরি তাহলে ফাইনালটা 2 হয়ে গেছে, ইনিশিয়ালটা যদি 1 ধরি তাহলে ফাইনালটা 2 হয়ে গেছে, মানে 2x চেঞ্জ হয়েছে। ফ্র্যাকশন মানে কি, ফ্র্যাকশন মানে হচ্ছে ইনিশিয়ালটাকে 1 ধরা হয় দিয়ে ফাইনালটাকে ক্যালকুলেট করা হয়, তাই তো 2x। ইনিশিয়ালটা যদি 1 ধরি, ফাইনালটা 2 হয়ে গেছে, সেটাকে আর ফ্র্যাকশনকে যদি 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে সেটা পার্সেন্টেজ হয়ে যায়। ব্যাপারটা ভালো করে বলছি দেখো, ফ্র্যাকশন মানে কি, এটা হচ্ছে ফাইনাল বাই ইনিশিয়াল, এটা কি, এইটাই হচ্ছে আমার ফ্র্যাকশন বা যেটাকে ভগ্নাংশ বলি, এটা হচ্ছে আমার ফ্র্যাকশন। আর ফ্র্যাকশনের সঙ্গে যদি 100 মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটাই হয়ে যায় পার্সেন্টেজ। কি বললাম বুঝতে পারলে? এখন আমাকে পার্সেন্টেজ চেঞ্জ বলেছে, ফাইনাল কত ছিল, ফাইনাল কত হয়েছে 2 টাইমস হয়েছে, ইনিশিয়াল কত ছিল 1 ছিল, তাহলে চেঞ্জটা কত হয়েছে, চেঞ্জটা 1 হয়েছে। ফাইনালটা ছিল 2, ইনিশিয়ালটা হয়েছে 1 ইন্টু 100 করে দেবো অ্যান্সার, তাহলে 200% অ্যান্সার, সরি 100% অ্যান্সার। আর কেস 2 তে কি হবে, হয়ে গেছে কত, হাফ হয়ে গেছে, ফাইনালটা কত হয়েছে হাফ, ইনিশিয়ালটা কত ছিল 1, ফাইনালটা কত ছিল হাফ, ইনিশিয়ালটা কত আছে 1 ইন্টু 100, তাহলে এইখানেও দেখো না -50% আমার অ্যান্সার আসছে। আমি বলছি এইগুলো, আমি মানছি এগুলো ক্লাস 8-9 এর জিনিস, কিন্তু মুখে করতে পারতে তোমাকে হবে ক্লাস 11-এ, তবেই তোমার অঙ্কগুলো শর্টে হবে। আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, না হলে কিন্তু অঙ্কগুলো এক লাইনে হবে। বুঝতে পারছি
আমি এত শর্টে বোঝাচ্ছি বলে মাথার উপর দিয়ে বেরোতে পারে, কিন্তু 4-5টা অঙ্ক প্র্যাকটিস করালেই আমি 11-12 হোল অফ দ্য ফিজিক্স যেমন পড়াবো সেখানে ক্যালকুলেশন যেভাবে করব আমি কিন্তু এই পদ্ধতিগুলোর সাহায্যেই আমি কিন্তু ক্যালকুলেশন করব। তো এই পদ্ধতিগুলোতে তোমাকে সড়বড় থাকতে হবে। আমি তোমাকে এখানে 4টে রিলেশন লিখে দেখিয়েছি, y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু a বাই x, y ইকুয়ালস টু a বাই x স্কোয়ার, y ইকুয়ালস টু a বাই x স্কোয়ার। এই 4টে রিলেশনের ক্ষেত্রে আমি করে দেখাবো, তুমি বাদবাকিগুলো নিজে বাড়িতে প্র্যাকটিস করবে। তুমি করতেই পারো y প্রপোর্শনাল টু x কিউব, তুমি করতেই পারো y প্রপোর্শনাল টু 1 বাই x কিউব, করতে পারো y প্রপোর্শনাল টু x টু দ্য পাওয়ার 4, y প্রপোর্শনাল টু 1 বাই x টু দ্য পাওয়ার 4। সেগুলো করবে, দেখবে যত বেশি প্র্যাকটিস করবে তত সড়গড় তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কি বোঝা গেল? ফাইনাল বা ইনিশিয়াল মানে হচ্ছে ফ্র্যাকশন, আর ফ্র্যাকশনের সঙ্গে 100 মাল্টিপ্লাই করলেই হয়ে যায় পার্সেন্টেজ। যেহেতু আমাকে পার্সেন্টেজ বলেনি, পার্সেন্টেজ চেঞ্জ বলেছে, তাহলে একের থেকে তো মাইনাস করতে হবে। কি বলছি বুঝতে পারছো? তোমাকে যদি পার্সেন্টেজ চেঞ্জ জিজ্ঞাসা না করে, তোমাকে যদি বলতো ফাইনাল ভ্যালুটা ইনিশিয়ালের কত পার্সেন্ট, তোমাকে পার্সেন্টেজ চেঞ্জ সাপোজ করো বললো না, চাইলো না। এই পার্সেন্টেজ চেঞ্জ তোমাকে সাপোজ করো চাইলো না, লেখা জায়গা আছে? এই নোটটা করে নেবে। তোমাকে পার্সেন্টেজ চেঞ্জ সাপোজ করো জিজ্ঞাসা করলো না, তোমাকে জিজ্ঞাসা করলো যে ফাইনাল ভ্যালুটা ইনিশিয়ালের কত পার্সেন্ট। ফাইনাল ভ্যালুটা কত আছে? 2x হয়ে গেছে। ফ্র্যাকশনটা কত আছে? 2 আছে। ফাইনাল বা ইনিশিয়াল ফ্র্যাকশনটা কত আছে? ফাইনাল বা ইনিশিয়াল ফ্র্যাকশনটা কত আছে? 2 আছে। তাহলে ফাইনাল ভ্যালুটা ইনিশিয়ালের কত পার্সেন্টেজ? তো সিম্পলি তুমি ফ্র্যাকশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে ফাইনালটা হচ্ছে 200% অফ ইনিশিয়াল। এখানে ফাইনালটা হচ্ছে, এখানে হাফ ছিল, হাফকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করো 550 হয়ে যাবে। 50% অফ 50% অফ ইনিশিয়াল হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? এবারে বাদবাকি যে অঙ্কগুলো করাবো, এবারে কিন্তু এত লিখবো না। দেখো এবারে শর্টে করবো, আর কিন্তু লঙ্গে করবো না। শর্টে তোমরা বাড়িতে করে দেখবে, সরি লংটা বাড়িতে করে দেখবে। আমি এখন দেখলাম নেক্সট রিলেশনটা ছিল y প্রপোর্শনাল টু 1 বাই x। সব শর্টে করবো এবারে। কেস 1 এ কি ছিল আমার? আর কেস 2 তে কি ছিল আমার? দেখো কেস 1 এ আমার ইনিশিয়াল x এইটা হয়ে গেছে 2x, তাহলে 1 বাই x এইটা হয়ে যাবে 1 বাই 2x, আর y মানেই তো হচ্ছে 1 বাই x। y মানে কি? 1 বাই x, y এর সঙ্গে 1 বাই x এর সম্পর্ক, x টা আমার 2x হয়ে গেছিল, তাহলে 1 বাই x টা 1 বাই 2x হয়ে যাবে, আর 1 বাই x মানেই তো y, তাহলে y মানে আমার অর্ধেক হয়ে গেছে। y টা আমার অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল আর ইনিশিয়ালটা, ফাইনাল বা ইনিশিয়ালটা হাফ হয়ে যাবে। এবার তোমাকে যদি পার্সেন্টেজ চেঞ্জ যদি জিজ্ঞাসা করে, তাহলে সিম্পলি এখানে y ফাইনাল বাই y ইনিশিয়াল ইজ ইকুয়াল টু হাফ হয়ে গেছে। তোমাকে পার্সেন্টেজ চেঞ্জ যদি জিজ্ঞাসা করে, তোমাকে পার্সেন্টেজ চেঞ্জ যদি জিজ্ঞাসা করে তাহলে ইনিশিয়ালি কত ছিল আমি ধরেছিলাম? ইনিশিয়ালি আমি 1 ধরেছিলাম। ফ্র্যাকশন মানে কি? ইনিশিয়াল আমি 1 ধরেছিলাম, আমি এইমাত্র এখানে করলাম না।
ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইন্টু 100, ফাইনালটা আমি এখানে 2x হয়েছিল তাই 2 - 1 করেছিলাম, তাহলে এইখানে ফাইনালটা কত হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। পার্সেন্টেজ চেঞ্জ হাফ -1 ইন্টু 100 ইজ ইকুয়াল টু -50%, মানে 50% ডিক্রিজ করেছে, 50% ডিক্রিজ করেছে। বুঝতে পারলে আমি কি বললাম? এইখানে আমার ওয়াইটা হাফ হয়ে গেছে, ইনিশিয়ালটা যদি 1 ধরি তাহলে ফাইনালটা আমার হাফ হয়ে গেছে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? তাহলে আগে ফ্র্যাকশনে চেঞ্জটা বের করি। ইনিশিয়াল যদি 1 ছিল তাহলে ফাইনালটা হাফ হয়ে গেছে, তাহলে চেঞ্জটা কত হয়েছে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালটা হাফ ইনিশিয়ালটা 1, তাহলে হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, মাইনাস হাফকে 100 দিয়ে গুণ করলে -50 হয়, তাহলে 50% ডিক্রিজ করেছে। আমি আবার বলছি, পার্সেন্টেজ চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ ইন্টু 100, এই চেঞ্জটা কিন্তু ফ্র্যাকশনে আসবে। এইখানে আমার ওয়াইটা অর্ধেক হয়ে গেছে, ইনিশিয়াল যদি 1 থাকে তাহলে ফাইনালটা হাফ হয়ে গেছে, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইন্টু 100। এবার তুমি চাইলে তুমি নর্মাল নিয়মে করে দেখতে পারো, তুমি যে ক্লাস 8-9 এর যে রুল শিখেছিলে সেই রুলে তুমি করে দেখতে পারো, নাকি করে দেখাবো? করে দেখাই, অসুবিধা নেই, চলো করে দেখিয়ে দিচ্ছি, না হলে তোমাদের এখন আবার যদি গুলিয়ে যায়। পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? y ফাইনাল মাইনাস y ইনিশিয়াল বাই y ইনিশিয়াল ইন্টু 100, এটা হচ্ছে y ফাইনাল বাই y ইনিশিয়াল মাইনাস 1 ইন্টু 100। y ফাইনাল বাই y ইনিশিয়াল কত হয়ে গেছে? হাফ হয়ে গেছে, এই যে হাফ, এই যে এটাই লিখেছে দেখো না, হাফ -1। y ফাইনাল বাই y ইনিশিয়াল কত আছে? হাফ, এই হাফ -1 ইন্টু 100 করে অ্যান্সার বেরিয়ে গেছে। এবারে কেস 2তে, আমার কেস 2তে কি ছিল বলো তো? কেস 2তে ছিল এক্সটা হয়ে গেছে অর্ধেক, তাহলে 1/x-টা হয়ে যাবে 2x, এক্সটা যদি অর্ধেক হয় তাহলে 1/x-টা 2x হয়ে যাবে, আর 1/x মানেই তো y, তাহলে y-টা হয়ে গেছে 2x, y-টা হয়ে গেছে 2x, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত আসবে আমার? তাহলে আমার পার্সেন্টেজ চেঞ্জ কত আসবে? পার্সেন্টেজ চেঞ্জ কত আসবে? ইনিশিয়াল যদি 1 ধরি তাহলে ফাইনালটা হয়ে গেছে 2, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইন্টু 100, তাহলে এটা হয়ে যাবে 100%। বুঝতে পেরেছো? আর তোমাকে যদি বলে y ফাইনালটা y ইনিশিয়ালের কত গুণ, কত পার্সেন্ট, তাহলে y ইনিশিয়াল ইন্টু 100% হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে চেঞ্জটা বের করতে হচ্ছে না। y ইনিশিয়ালটা কত, y ফাইনালটা y ইনিশিয়াল কত ছিল এইখানে? সরি, ভুল করলাম। তোমাকে যদি বলে y ফাইনালটা y ইনিশিয়ালের কত পার্সেন্ট, তুমি এটাকে সিম্পলি 100 দিয়ে গুণ করে দেবে, তাহলেই তো পার্সেন্টেজ হয়ে গেল। মানে y ইনিশিয়ালটা যদি 2 ধরি তাহলে ফাইনালটা 1 হয়ে গেছে, 100 দিয়ে গুণ করলেই তোমার তো y ফাইনালটা ইনিশিয়ালের কত পার্সেন্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা তোমাকে করতে পারতে হবে। চলো নেক্সট যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে তোমার y প্রপোর্শনাল টু x স্কয়ার ছিল। এখানে আমি কেস 1 করব, আর এখানে আমি কেস 2 করব। কেস 1 এ কি ছিল? এক্সটাকে করেছিলাম 2x, y এর সঙ্গে x স্কয়ারের সম্পর্ক ছিল, তাহলে x স্কয়ার কত কত x হয়ে যাবে? 4x হয়ে যাবে, আর y মানেই হচ্ছে x স্কয়ার,
তাহলে y ফাইনাল বাই y ইনিশিয়াল, yটা 4x হয়ে গেছে, তাহলে ফাইনাল আর ইনিশিয়ালের রেশিওটা কত হবে? 4:1 হবে। কি বললাম বুঝতে পারলে? yটা আমার 4x হয়ে গেছে, তাহলে ফাইনাল বাই ইনিশিয়ালটা 4 হবে, 4 অ্যান্সার হবে। তাহলে এইখানে y ফাইনাল বাই y ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 4 হবে। আমাকে এখন যদি পার্সেন্টেজ চেঞ্জ যদি জিজ্ঞাসা করে, পার্সেন্টেজ চেঞ্জ যদি জিজ্ঞাসা করে, ফাইনালটা কত আছে? ফাইনালটা আছে 4, ইনিশিয়ালটাকে যদি 1 ধরি তাহলে ফাইনালটা 4। তাহলে সিম্পলি ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইন্টু 100 করলেই আমার অ্যান্সার। তাহলে এটা হবে আমার 300%। কি বলছি বুঝতে পারছো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইন্টু 100। আমি এইভাবে শর্টে করি, তুমি যেভাবে খুশি করতে পারো। কেস 2তে কি ছিল? কেস 2তে কি ছিল? এক্সটা হয়ে গেছিল, কেস 2তে আমার এক্সটা হয়ে গেছিল হাফ, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে 1/4, আর ওয়াই মানেই হচ্ছে এক্স স্কোয়ার। কেস 2তে এক্সটা হাফ এক্স হয়ে গেছিল, অর্ধেক হয়ে গেছিল, তাহলে এক্স স্কোয়ারটা 1/4x হয়ে গেছে, অর্থাৎ ওয়াইটা 1/4 হয়ে গেছে। মানে ইনিশিয়ালটা যদি 1 হয় তাহলে ফাইনালটা 1/4 হয়ে গেছে। তাহলে এইখান থেকে লিখতে পারো y ফাইনাল বাই y ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 1/4। পার্সেন্টেজ চেঞ্জ যদি জিজ্ঞাসা করে, পার্সেন্টেজ চেঞ্জ যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইন্টু 100, তাহলে এটা হচ্ছে -3/4 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে -75%। কি বললাম বুঝতে পারলে? নেক্সট কি আছে? নেক্সট আছে y এর সঙ্গে এক্স স্কোয়ারের ইনভার্স রিলেশন। এইখানে ছিল আমার কেস 1, এইখানে ছিল আমার কেস 2। কেস 1 এ এক্সটা হয়ে গেছে 2x, কেস 2তে এক্সটা হয়ে গেছে হাফ এক্স, তাহলে 1/x হয়ে যাবে 1/2x, তাহলে 1/x স্কোয়ার হয়ে যাবে 1/4x, আর y মানেই হচ্ছে 1/x স্কোয়ার। এইখানে 1/x হয়ে যাবে 2x, 1/x স্কোয়ার হয়ে যাবে 4x, আর 1/x স্কোয়ার মানেই y। তাহলে আমার রেশিওটা কত পেয়ে গেছি? 1/4। পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? 1/4 ইন্টু 100 মানে -75%, মানে ডিক্রিজ করেছে। মাইনাস মানে ডিক্রিজ করেছে। এখানে কত হচ্ছে? 4 - 1 ইন্টু 100, 300%। এই হচ্ছে গল্প, বুঝতে পারলে? এই হচ্ছে গল্প। আমি চাইলে তোমাকে এর একটা ফিজিক্সের এক্সাম্পল দেখাতে পারি। কতক্ষণ হলো ভিডিওটা? 1 ঘন্টা 25 হয়ে গেছে। চলো লাস্ট একটা ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই। ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা কি? ধরো কোনো একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে?
এর মধ্যে আই অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, তাহলে এইখানে যে হিট প্রডিউস হবে এইচ ইজ ইকুয়াল টু কত হয়, আই স্কোয়ার আর টি হয়। যে হিটটা প্রডিউস হয় সেটা এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি হয়। তোমাকে বলছে, তোমাকে বলেছে ইফ কারেন্ট বিকামস ডাবল, তোমাকে বলছে ইফ কারেন্ট বিকামস ডাবল, ক্যালকুলেট the ratio of heat produced আর জিজ্ঞাসা করবে ক্যালকুলেট পার্সেন্টেজ চেঞ্জ হিট, তাহলে বলবে ক্যালকুলেট পার্সেন্টেজ চেঞ্জ ইন হিট। তাহলে আমি ফার্স্টে ক্যালকুলেট করছি, ক্যালকুলেট দ্য রেশিও অফ হিট প্রডিউসড। এটা তো ক্লাস 9-এ করা সূত্র, এটা তো ক্লাস 9-এ করা সূত্র। তাহলে আমরা জানি যে এইচ এর সঙ্গে আই স্কোয়ারের কি রিলেশন, ডাইরেক্ট রিলেশন। আইটা কি হয়ে গেছে, আইটা আমার ডাবল হয়ে গেছে, আইটা আমার ডাবল হয়ে গেছে। তাহলে আই আমার হয়ে গেছে 2x, তাহলে আই স্কোয়ার আমার হয়ে গেছে 4x, আর এইচ মানেই তো হচ্ছে আই স্কোয়ার। কি বলছি বুঝতে পারছো, এইচ মানেই তো আই স্কোয়ার। এইচ মানেই তো আই স্কোয়ার। তাহলে রেশিও অফ হিট প্রডিউস কত হবে, 4:1 হবে, 4:1 হবে। তাহলে ফাইনালি যে হিট প্রডিউস হয়েছে আর ইনিশিয়ালি যে হিট প্রডিউস হয়েছিল তার রেশিওটা কত হবে, 4:1 হবে। সিম্পল জিনিস, এই তো এই 2 লাইন করে হয়ে গেল, মুখে মুখে অ্যান্সার। এবার তুমি কি এটা বড় করে করে দেখবে, মনে করে দেখো ক্লাস 11-এ তুমি বড় করে কত করে দেখেছিলে। এবারে আমাকে পার্সেন্টেজ চেঞ্জ জিজ্ঞাসা করেছে, এবারে আমাকে পার্সেন্টেজ চেঞ্জ ইন হিট জিজ্ঞাসা করেছে। পার্সেন্টেজ চেঞ্জ ইন হিট জিজ্ঞাসা করেছে। ইনিশিয়াল হিটটা যদি 1 ধরা হয় তাহলে ফাইনাল হিটটা কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। পার্সেন্টেজ চেঞ্জ জিজ্ঞাসা করেছে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ চেঞ্জটা হয়ে গেছে 300%। অ্যান্সার, এক লাইনে অ্যান্সার। বলো অঙ্কটাতে কি ছিল, এই অঙ্কটাতে ছিল না কিছু। এবারে এটা ক্লাস 10-এর এক্সাম্পল নিয়ে করে দেখালাম, কারণ তোমরা ক্লাস 10 থেকে 11-এ উঠে এসেছো। 11-12-এ এরকম তোমাকে গোটা 200টা এক্সাম্পল দেখানো পসিবল। সব জায়গাতে আমি এই মেথড লাগিয়েই অঙ্কটা করব, তবে পরে ইউনিটে তুমি উইদিন 30 সেকেন্ড অঙ্কটা করতে পারবে। কি বললাম বুঝতে পারছো? তোমাকে যদি বলতো H final is equal to X% of H initial, then X is equal to কত, তোমাকে এটা যদি জিজ্ঞাসা করতে কি করতে তুমি? তাহলে তুমি চুপচাপ দেখো H ফাইনাল বাই H ইনিশিয়াল, পার্সেন্টেজ মানে ফ্র্যাকশনটা কত, ফ্র্যাকশনটা 4, তাহলে 4 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 400% অ্যান্সার, 400% অ্যান্সার। কি বললাম বুঝতে পারলে? চলো
এই ছিল তোমার এই রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ। তো এই রকম ভাবে তুমি যদি পার্সেন্টেজ রেশিওগুলোকে যদি ডিল করো, তাহলে আমার মনে হয় অঙ্কগুলোকে তুমি খুবই ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে। ঠিক আছে? তো 30 সেকেন্ডে যদি অঙ্ক করতে হয়, যদি 10 সেকেন্ডে ক্যালকুলেশনটাকে শেষ করতে হয়, তাহলে তোমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। যাই হোক, বেসিক ম্যাথসের লেকচার মোটামুটি শেষ করে ফেলেছি। এবারে ফিজিক্সে ঢুকবো। ফিজিক্সে দেখবে যে এই জিনিসগুলো কাজে লাগিয়ে কিভাবে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কাজে লাগিয়ে আমি কিভাবে অঙ্কগুলোকে শর্টে অ্যাপ্রোচ করতে পারি। হ্যাঁ, অবশ্যই এরপরে ভেক্টর আছে। তুমি ভেক্টরটা ক্লাস 11-এ চ্যাপ্টারে রয়েছে, কিন্তু ভেক্টরটা অ্যাকচুয়ালি বেসিক ম্যাথসের আন্ডারেই আছে। তো আমি ভেক্টরটাকে বেসিক ম্যাথসের আন্ডারেই ফেলবো, কিন্তু হিসাব মতো অফিসিয়ালি ভেক্টর থেকে তোমাদের ক্লাস 11 শুরু হচ্ছে। তো নেক্সট দিনে ভেক্টর নিয়ে আলোচনা করবো। আবার বলছি, ভেক্টরটা আমি কিন্তু বেসিক ম্যাথসের আন্ডারেই ফেলবো, আর তোমরা কিন্তু বইয়ের পাতায় ভেক্টর চ্যাপ্টারটা পাবে, চিন্তা নেই। ঠিক আছে? চলো, আজকের ভিডিওতে এতটাই। বাই।